পশ্চিমবঙ্গের এক দ্বীপ যেখানে আয়োজন হয় 10 দিন ব্যাপী এক মেলার, আর উৎসাহ নিয়ে উপস্থিত হয় অসংখ্য পুণ্যার্থী। আর সবার উদ্দেশ্য একটাই, সাগরে পুণ্য স্নান করা। কুম্ভ মেলার পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, যেখানে পুণ্যার্থীরা পুণ্য স্নানের পর পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে। আর এটাই আমাদের গঙ্গাসাগর মেলা। এই পুরো জনসমুদ্র যেন। তবে প্রশ্ন হলো, এই লাখ লাখ লোকের ভিড় এড়িয়ে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এখানে পৌঁছাবেন কি করে? আর এত যে জনসমাগম হয়, তাদের থাকার ব্যবস্থাই বা কিরকম হয়? থাকার জন্য এখানে থাকার জন্য কোনো কষ্ট লাগে না। কোনো কষ্ট লাগে না। কাজেই আজকের ভিডিওতে গঙ্গাসাগর পৌঁছানোর এবং নিঃশুল্কে এবং কম খরচে থাকার জায়গার সন্ধান দেব। তাহলে আর দেরি না করে 2026-এ সাগরের অভিজ্ঞতা শুরু করা যাক। গঙ্গাসাগর মেলা প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্যলগ্নে আয়োজন করা হয়। জানুয়ারি মাসের সকাল মানেই কুয়াশাচ্ছন্ন সকাল। সেরকমই একদিনে সকাল 7টায় বালি থেকে বেরিয়ে পৌঁছালাম শিয়ালদহ। উদ্দেশ্য লক্ষ্মীকান্তপুর লোকাল ধরা। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। কুয়াশার চাদর কাটিয়ে সদ্য রোদের আভা বেরিয়েছে। এই মুহূর্তে ঘড়িতে 8টা 20। আমরা শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে এগোলাম লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো লক্ষ্মীকান্তপুরে গিয়ে, তারপর সেখান থেকে ট্রেন ধরে নামখানা যাব। তো চলুন শুরু করি গঙ্গাসাগর যাত্রা। শিয়ালদহ থেকে সরাসরি নামখানা লোকাল দিনে গোটা তিনেক চলে, কিন্তু সারাদিনে লক্ষ্মীকান্তপুর লোকাল অনেকগুলোই চলে। আর যেখান থেকে আপনারা নামখানা লোকাল খুব সহজেই পেয়ে যাবেন। প্রায় 1 ঘন্টা 50 মিনিট ট্রেন জার্নির পর আমরা পৌঁছলাম লক্ষ্মীকান্তপুর। এই দিকটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর আমরা এই অপোজিটে এইখানে চপের দোকান, পেটাই পাউডার দোকান আছে, এখানেই খাবো। কত করে পেটাই পাউডার? 100 গ্রাম 15 টাকা। আর চপ 7 টাকা পিস। যেহেতু অনেকটা পথে যেতে হবে, তাই পেটাই পরোটা দিয়েই ব্রেকফাস্ট সারলাম। পেটাই পরোটা আর সাথে থাকা ঘুগনি দুটোই পেট ভরার জন্য যথেষ্ট। পেটাই পরোটা আর তার সঙ্গে দিয়েছে ঘুগনি। হেভি খেতে। পরোটা পড়েছে 100 গ্রামের দাম 15 টাকা। খেয়ে নি, তারপর একবারে কথা বলবো। পেট তো ভরলো, এবারে দরকার ঘুম কাটানোর। সে কাজে চায়ের পরিপূরক আর কি হতে পারে বলুন তো? শীতের সকালে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে রোদ্দুর, যেটা আজকে খুব ভালো উঠেছে, আর একটা হচ্ছে 1 কাপ গরম চা। তো গরম চা ব্রেকফাস্টের পর, পেটাই পরোটা খাওয়ার পর এবারে আমাদের নেক্সট খাওয়া হচ্ছে চা। এটারই কিন্তু খুব অভাব ছিল, সকাল থেকে সেরকম ভালো চা ট্রেনে পাইনি। ইনফ্যাক্ট একটাই চা উঠেছিল, সে তার দেখে খুব একটা ভক্তি হয়নি বলে আমরা খাইনি। এই জন্য লক্ষ্মীকান্তপুরে ব্রেকফাস্টের পর চা খেতে চলে এলাম। চা খাই দিয়ে এবার স্টেশনে ফিরতে হবে, কারণ ওখান থেকে 11টা 25 ট্রেন। স্টেশনে গিয়ে ওয়েট করব, আর বাইরে ঘুরে কি করব। নামখানা লোকাল নিজের নির্ধারিত সময় থেকে 10 মিনিট বিলম্বে লক্ষ্মীকান্তপুর স্টেশনে ঢুকেছিল। গেটে দাঁড়িয়ে সবুজ প্রকৃতির মজা নিচ্ছিলাম। গ্রাম বাংলার আসল রূপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। দুপাশের ধানক্ষেত আর ছোট ছোট পুকুর পথের শোভাকে আরো বাড়িয়ে তুলেছিল। এদিকে ট্রেনও তার নিজের গতিতে ছুটে যাচ্ছিল। ফাইনালি ট্রেন এসে পৌঁছালো কাকদ্বীপে। এখান থেকেও আপনারা গঙ্গাসাগর যেতে পারেন। এই হচ্ছে কাকদ্বীপে লোক নামার ঢল। এটার কারণেই কিন্তু আমরা কাকদ্বীপ দিয়ে গেলাম না। পুরো ট্রেন কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেল। এই হচ্ছে ভিড়।
এই পুরো জনসমুদ্র যেন। আমরা প্রথমে ভেবেছিলাম যে কাকদ্বীপ দিয়ে যাব, কিন্তু ফাঁকা যাওয়ার জন্য আমরা কনফিউজ ছিলাম যে প্রথমে নামখানা না কাকদ্বীপ। আলটিমেটলি কিন্তু নামখানা দিয়ে আমরা যাচ্ছি। এই যাত্রায় কিন্তু দুলালদা ছাড়াও আমার আরেকটা সঙ্গী আছে, দেখাচ্ছি। গঙ্গাসাগর আমি আগেবারে একা এসেছিলাম, তো এরপর তোমাদের সঙ্গে পেয়েছি, ভালো লাগলো। আর এই জার্নিটা তো ইন্টারেস্টিং হবে, কারণ তোমরা আছো। তোমরা লাইক করতে পারো এই চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করো, দাদার ভিডিওগুলো খুব ভালো হয়। ঘড়িতে এই মুহূর্তে 12:22। আমরা অবশেষে এসে পৌঁছালাম নামখানায়। এবার এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে ব্যবস্থা করব, কি ব্যবস্থা করি, কিভাবে যাই, সবটাই থাকছে আপনাদের কাছে। চলুন। আমাদের প্রথম লক্ষ্যই ছিল ফেরিঘাটে পৌঁছানো, আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক টোটো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে। কত ভাড়া এখান থেকে? 20 টাকা করে। কতক্ষণ লাগে? 10 মিনিট। আমরা নামখানা স্টেশনের বাইরে থেকে টোটো ধরছি, গঙ্গাসাগর যাওয়ার লঞ্চ ধরবো সেই অবধি, ঘাট অবধি যাওয়ার জন্য। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়ছে আমাদের 20 টাকা করে। কাকদ্বীপ থেকে ফেরিঘাট পৌঁছাতে 20 মিনিট মতো লাগে, আর নামখানা স্টেশন থেকে ফেরিঘাট পৌঁছাতে লাগে 5 মিনিট। খরচ কাকদ্বীপে 20 টাকা আর নামখানায় 15 টাকা। নামখানা স্টেশন থেকে টোটোয় 5 মিনিট লাগলো, আর তাতে আমরা কিন্তু পৌঁছে গেলাম নামখানার ফেরিঘাটে। এবার এখান থেকে ফেরি ধরবো, ফেরি ধরে বেনুবন যাব। তো চলুন এগোই। এইখানটা কিন্তু অনেক ফাঁকা, মানে কাকদ্বীপে যেরকম ভিড়, তার তুলনায় এখানে কিন্তু ভিড়ের কিচ্ছু নেই, যা দেখছি পুরো ফাঁকা। চলুন এগোই। এই হচ্ছে এখানকার লাইনের অবস্থা। তাহলে কাকদ্বীপে মানে লট নাম্বার 8-এ লাইনের কি অবস্থা হবে? এই রকম বিস্তীর্ণ লাইন পড়েছে, অনেকটা লম্বা। তবে এটা তো ওর তুলনায় অনেকটাই কম, এটুকু বলতে পারি। গতবার তো আমি ওই রুটে গেছিলাম, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা অনেকটাই কম, অনেক কম, অনেক কম। हाँ फरीदाबाद से। अच्छा अच्छा, ये पहला बार है क्या आपका? पहली बार। आप एक ही साथ है? বেসিক্যালি নামখানা হচ্ছে ফিশিং হাব, আর বাঙালি তো মাছের গন্ধ পেলে প্রাণটা যেন কীরকম একটা করতে শুরু করে। যাই হোক, এখানে খাওয়ার সুযোগ হলো না, আর তীর্থযাত্রা করতে এসে ননভেজ খাওয়ার তো কোনো মানেই হয় না, সে কারণে আমরা খেলাম না। আর এখানে যে কারণে একটু দেখলাম, গিয়ে দেখলাম গন্ধতেই বলে না ঘ্রাণে নেও অর্ধ ভোজনও, গন্ধ শুকে অর্ধেক ভোজন হয়ে যায়। পাপ হলো কিনে জানি না, সেটা তো ভগবানই জানেন। এটা লেজিয়া ভোলা। লেজে ভোলা? হ্যাঁ, 200 টাকা কিলো। আর এই মোরলা কত করে? এটা হচ্ছে 100 টাকা কিলো। 100 টাকা কিলো। আর তোমার চিংড়ি? চিংড়ি 250, 300 সব রকম আছে, এখন বাছাই করতে হবে। আচ্ছা, বাছাই করতে হবে। 10 মিনিট মতো লাইনে দাঁড়িয়ে আছি, লঞ্চ এলে তারপর ছাড়বে। চলুন। গেট খুলতে না খুলতেই এগিয়ে গেলাম আমাদের লঞ্চের দিকে। এইভাবে নিচে নামতে হবে। এই হচ্ছে ভেতরের বসার অ্যারেঞ্জমেন্ট। ওদিকে আমাদের লঞ্চ বেনুবনের পথে এগোলো, আর এদিকে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের মা গঙ্গার বন্দনা আর নাচ ছিল দেখার মতো। অবশেষে গঙ্গাসাগরের উদ্দেশ্যে ফাইনাল যাত্রা শুরু হলো। হাতানিয়া দুয়ানিয়া নদীর ওপর দিকে আমাদের লঞ্চ এগিয়ে চললো গঙ্গাসাগরের বেনুবন ঘাটের উদ্দেশ্যে। চারদিকে দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝ থেকে আগত ঠান্ডা হাওয়া পথের শান্তিকে নিমেষে ভুলিয়ে দিল।
আমখানা দিয়ে বেরুমনে গঙ্গাসাগর যাত্রার একটা বেনিফিট হচ্ছে এই সিগাল দেখতে পাওয়া। আর এই চারপাশে যতক্ষণ লঞ্চ চলছে, মানে একটুখানি রাস্তায় আমরা এসেছি, তাতে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিগালেরা লঞ্চকে পুরো ঘিরে ধরেছে এবং মানুষরা এদের খেতে দিচ্ছে, খুব আনন্দের সঙ্গে খাচ্ছে। লালবাবু বলছি কেমন লাগছে বলেন? অসম্ভব সুন্দর লাগছে। আর সত্যি এই যে হেতানিয়া দোয়ানিয়া যে নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, এখন আমরা বর্তমানে রয়েছি বঙ্গোপসাগরে। তা এই যে সাইবেরিয়ান পাখিদের যে খাবার দেওয়া হচ্ছে, সবাই মিলে খাবার দিচ্ছে, এর একটা অপূর্ব সুন্দর উপভোগ। আর তার সাথে কিন্তু জমিয়ে দিয়েছে এখানকার যারা রয়েছে তীর্থ করতে এসছে, তাদের যে গান বাজনা আনন্দে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। এই যাত্রাপথকে আরও অপূর্ব সুন্দর করে তুলেছে। দূর থেকে আগত সিগালদের আনাগোনা দেখতে দেখতে 1 ঘন্টার জার্নি যেন নিমেষেই শেষ হয়ে গেল। অবশেষে পৌঁছাতে চললাম বেনুবনের জেটিতে। আর খানিকক্ষণের মধ্যেই 3-4 মিনিট আর লাগবে, তাতে আমরা পৌঁছে যাব বেনুবন। লঞ্চ বন্ধ করে দিয়েছে। বেনুবনের জেটিতে নামলাম, ঘড়ি বলছে সময় এখন বিকেল 3:50। এবার এখান থেকে বাইরে যাব, বিকেলবেলা হয়ে গেছে তো একটু চা খেতে হবে। দুপুরবেলা কিছু খাওয়া হয়নি আজকে, বিকেলে একটু চা খাবো, চলুন। আর এপারেও কিন্তু প্রচুর মানুষের ভিড়। গঙ্গাসাগরের জন্য পুরো ব্যাপারটাই কিন্তু একদম জমজমাট। বিকেলবেলা সারাদিন কিছু খেতে দেয়নি দুলালদা, এইবারে এখন একটা করে বিস্কুট ধরিয়েছে, আর তারপর আছে চা। এই দিয়ে বলছে এখন স্ন্যাক্স করো, তারপর তুমি গিয়ে 200 করে দুবার করে পরোটা নিয়েছে, মানে 200 400, তারপরে চা, আবার বিস্কুট, আবার এখন চা। বলছে সারাদিন খেতে দেয়নি। তাহলে চিন্তা 200 করুন করে আপনারা। পরোটা আমি একা নিইনি, আমি নিয়েছি 200, রাহুল নিয়েছে 200। কি রাহুল, তুই নিসনি 200 পরোটা? 200টা মানে বিশাল কিছু নয়। 200টা বিশাল কিছু নয় তো, মানে 200 গ্রাম তো ওজনে, আর আয়তনে তো ছোটই। আর সেটাই হচ্ছে কথা। চা আর বিস্কুট, 1 কাপ চা গঙ্গাসাগরে হচ্ছে 10 টাকা। বানিয়েছে। আমি এখনো খাইনি। দুলালদা কেমন খাচ্ছ চা? ভালো, দারুণ। ভালো। বিকেলে চা খেয়ে আমরা পায়ে হেঁটে এগোলাম ঘাট থেকে 1 কিলোমিটার দূরে টোটো স্ট্যান্ডের দিকে। আপনারা চাইলে এখানে ভ্যানে করেও যেতে পারেন, সেক্ষেত্রে খরচ মাথাপিছু 10 টাকা। এইগুলো হচ্ছে তীর্থযাত্রীদের থাকার জন্য ব্যবস্থা করেছে। এটা হচ্ছে একদম বেনুবন ঘাটের কাছে, এখনও মেন গঙ্গাসাগরে পৌঁছায়নি। ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গ সরকার সত্যি ভীষণ ভীষণ ভালো করে গঙ্গাসাগর মেলার সময়। এই যে পিলগ্রিম শেডগুলো করেছে, তার যে টয়লেট, সেই টয়লেটগুলো এরকম ক্লোজ টয়লেট হচ্ছে। আর এই সামনে হচ্ছে কিন্তু হোগলা পাতার ঘর। कैसा लग रहा है? पहुंच तो गए हैं। बहुत अच्छा लग रहा है भाई, बहुत अच्छा, मजा आ रहा है बिल्कुल। मजा आ रहा है। सेवा देख के यहाँ के लोग ईमानदार है। मेरा बैग रह गया था, मैं वापस गई रिक्शे में और मेरा बैग में मिल गया। मुझे बहुत अच्छा लगा, यहाँ ईमानदार लोग हैं यहाँ के। জেটি ঘাট থেকে পায়ে হেঁটে 5 মিনিট সময়ে পৌঁছে গেছি এখানকার টোটো স্ট্যান্ডে। এবার এখান থেকে দেখতে হবে যে ক টাকা করে ভাড়া নিচ্ছে, চলুন শুনে নিই। দাদা, গঙ্গাসাগর বাস স্ট্যান্ড অবধি কত করে নিচ্ছ তোমরা? 60 টাকা করে পার হেড 60 টাকা। পার হেড 60 টাকা। কত কিলোমিটার? প্রায় 15 কিলোমিটার। শিয়ালদহ থেকে ট্রেন ছাড়াও আপনি বাসে করেও কাকদ্বীপে পৌঁছাতে পারেন। সেখান থেকে কিভাবে গঙ্গাসাগর যাবেন তার ভিডিও আমাদের আগের বারের গঙ্গাসাগর ভ্রমণে আছে। আপনারা যদি চান ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে আর ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ঘড়ির কাঁটা বলছে সময় এখন বিকেল 5টা। আমরা অবশেষে এসে পৌঁছেছি গঙ্গাসাগরে। আমাদের থাকার জায়গা যেখানে, ঠিক সেখানে তার সামনে নিগমানন্দ সরস্বতী আশ্রমে আমরা থাকবো আজকে। তো একটা কথা বলে দিই, সেটা আমখানা ঘাটে হয়তো আমাদেরকে 2 ঘন্টা মতো দাঁড়াতে হয়েছে, কিন্তু আমি এক্ষুনি মানে জাস্ট একজন ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, ওনারা ভোর 4টে ট্রেনে এসছেন। ওনাদের কিন্তু এখানে 4.5 ঘন্টা কাকদ্বীপের যে জেটিঘাট, কাকদ্বীপের যে জেটিঘাট মানে লট নাম্বার 8-এর যে জেটিঘাট, সেখানে 4.5 ঘন্টার উপর ওনারা লাইনে দাঁড়িয়েছেন। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের রুম নাম্বার 8। ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে বেড। এখানে কিন্তু 4 জন আরামসে শোয়া যাবে, আরামসে 4 জন শোয়া যাবে। এই একটা ছোট্ট টেবিল দিয়েছে, যার উপর আমরা আমাদের ব্যাগ, জলের বোতল এগুলো রেখেছি। গ্যাজেট এখানেই আছে। এই রুমে কিন্তু এসিও আছে, গরমকালে এলে আপনারা এসিও পেয়ে যাবেন এখানে। আর এই হচ্ছে ওয়াশরুমে যেটা সবার আগে দেখাই, সেটা হচ্ছে গিজার।
গিজার কিন্তু সব জায়গায় থাকে না, এখানে গঙ্গাসাগরে সব জায়গায় গিজার পাওয়া যায় না, এখানে কিন্তু গিজার আছে। এই হচ্ছে কমোড, আর এই হচ্ছে একটা আয়না, আর এইখানে হচ্ছে বেসিন। এই গঙ্গাসাগরে এই রুমটার ভাড়া, আপনারা 2 জন আসুন, 3 জন আসুন বা 4 জনই আসুন, এই রুমটার ভাড়া আমাদের যেমন পড়েছে হচ্ছে 1000 টাকা। এবারে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাইরে বেরোবো। খেজুর গুড় হচ্ছে শীতের পরিপূরক। এড়িয়ে যেটা একদম রাস্তা দিয়ে যেতে যেতে আমাকে যেটা টেনে আনলো, সেটা শুধু আমাকে নয়, দুলালদা আর রাহুল, এই দুজনে একই কথা বলে, দাদা একটা হেভি গন্ধ যাচ্ছে। সে কারণে আমরা 3 জনেই চলে এসেছি এখানে খেজুর গুড় তৈরি হচ্ছে, সেই খেজুর গুড় তৈরি দেখতে। গঙ্গাসাগর মেলা কেবল দিনের বেলায় নয়, বরং রাতের অন্ধকারে এক মায়াবী রূপ ধারণ করে। আর সেটাই চাক্ষুষ করতে আমরা 3 বন্ধুতে বেরিয়ে পড়লাম। চারদিক আলোয় ঝলমল করে ওঠে। পথে নজরে এলো গরম গরম চপ ভাজা হচ্ছে, আর সেটা দিয়েই সন্ধ্যের টিফিনটাও সেরে ফেললাম। তো আমার আর রাহুলের ইচ্ছে ছিল মুড়ি আর একটা করে আলুর চপ খাবো। দুলালদার আর একটা চপে হয় না, চন্দনদার রোগ ধরে গেছে। দুলালদা তোমার কি লাগবে? মুড়ির সাথে একটা চপ, একটা বেগুনি, আর সাথে কাঁচা লঙ্কা। আজকের দিনে এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এই হুকো দেখতে পাই না, আর এইরকম ইঁদুর মারার কল এটাও কিন্তু প্রায় অবলুপ্ত হয়ে গেছে, দেখাই যায় না। অবশেষে পৌঁছালাম গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমের সামনে, আর এখানে লেজার লাইট লেগিয়েছে, এদিকে নাগা সন্ন্যাসীরা এসে গেছেন, চারপাশের পরিবেশ কিন্তু একদম ফাটাফাটি। পুরো গঙ্গাসাগর যে ভাইবস, যেটা আমরা বারবার বলে থাকি, গঙ্গাসাগরের একটা অন্যরকম ভাইবস আছে, সেটা কিন্তু এখানে এলে বস একদম 100% ফিল করা যাবে। এখানে কিন্তু প্রসাদ বিক্রি হচ্ছে। অন্যান্য সময় যখনই গঙ্গাসাগর আসি তখন কিন্তু এই দরজাটা, এই পেছনের এই দরজাটা কখনো খোলা থাকে না, বাট এবারে কিন্তু এসে দেখছি, মেলার জাস্ট 3 দিন আগে, এত লেটে আমি কোনোদিন আসিনি, এবারে এসে দেখছি কিন্তু দরজাটা পুরো খোলা। লোকজনের মধ্যে একটা সব সময় একটা যে মেলা নিয়ে একটা উৎসাহ নজরে পড়ছে না, যে আপনার যদি কোনো এনার্জি ডাউনও হয়ে যায়, এখানে এলে কিন্তু সেই এনার্জি সম্পূর্ণরূপে ফিরে পাবে। চলুন এবারে কপিলমুনির মন্দিরে নিয়ে যাই আপনাদের। কপিলমুনি এক শ্রদ্ধেয় বৈদিক ঋষি। তার আশ্রম ছিল এখানে, যেখানে সগর রাজার 60,000 পুত্র অশ্বমেধ যজ্ঞের হারানো ঘোড়া খুলতে গিয়ে ভস্মীভূত হয়েছিলেন এবং পরে মা গঙ্গার প্রভাবে মুক্তি পেয়েছিলেন। এবারে সময় হয়ে গেছে কপিলমুনির আশ্রমের সন্ধ্যারতির। গঙ্গাসাগর মেলার কথা উঠলেই কপিলমুনির আশ্রমের পাশাপাশি নাগা সাধুদের উপস্থিতির কথা উঠে আসে। এখানে কিন্তু প্রচুর নাগা সাধুর এসছেন এবছর গঙ্গাসাগর মেলায়। অ্যাকচুয়ালি এবছর কিন্তু পুণ্যার্থী, প্রশাসনিক কর্তারা এবছর কিন্তু পুণ্যার্থী সমাগম অনেক বেশি আশা করছেন, আর সেটা তো বাস্তবিকভাবে তার ছাপ পাওয়া যাচ্ছে। এবারে আমরা চললাম গঙ্গাসাগরের বিখ্যাত কপিলমুনি সরোবরটা একবার ঘুরে দেখতে, আর এই রাতের আলোয় এর যা পরিবেশ, উফ, পুরো মেসমারাইজিং। সত্যি কথা বলতে গেলে একদম মেসমারাইজিং। চারপাশে শুধু আলোর বন্যা বয়ে যাচ্ছে, আর এই একদিকে হালকা হালকা ঠান্ডার কুয়াশা পড়ছে। শীতকালে যে কুয়াশা পড়ে সেই কুয়াশা পড়ছে, মানে পরিবেশ একদম ফাটাফাটি লাগছে। গঙ্গাসাগরে যদি থাকার কথা ওঠে, তাহলে গঙ্গাসাগরে থাকার একদম বেস্ট জায়গা হচ্ছে এই কপিলমুনির আশ্রম। কিন্তু এই মুহূর্তে হচ্ছে মেলা, এই সময়টা কিন্তু সাধারণ মানুষের জন্য এই জায়গাটা একদমই অ্যালাউ নয়। মেলার কটা দিন বাদ দিয়ে, মানে মেলার 15 দিন আগে থেকে 15 দিন পর অবধি, এই সময়টা বাদ দিয়ে বাকি সারা বছর কিন্তু সাধারণ জনগণের জন্য এই আশ্রম নিঃশুল্কে খোলা থাকে। পশ্চিমবঙ্গ সরকার গঙ্গাসাগর মেলার আয়োজন কিন্তু ভীষণ দায়িত্ব নিয়ে করে থাকে, আর তার জন্য বিনামূল্যে থাকার জায়গা, বিনামূল্যে জলপানের ব্যবস্থা, বিনামূল্যে টয়লেট, সব কিছুর খুব সুন্দর ব্যবস্থা করে।
এই হচ্ছে ইন্ডিভিজুয়াল জলের পাউচ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এই লেখা, এই প্লাস্টিকের পাউচ এসছে ইন্ডিভিজুয়াল। এই প্লাস্টিকের পাউচের জলগুলো কিন্তু একদম ফ্রি। এই মেলা প্রাঙ্গণ চত্বরে অস্থায়ী দোকানের পাশাপাশি, বা অস্থায়ী এবং অস্থায়ী দু ধরনের দোকানের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু বিভিন্ন রকম হ্যান্ডক্রাফটের জিনিসের দোকান করেছে। এবং শুধু হ্যান্ডক্রাফটের দোকান নয়, এই সাইডে কিন্তু এইদিকে ডান দিকে খাদ্য ছায়া বলে পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু দোকান বসিয়েছে। এখানে নলেন গুড়ের রসগোল্লা, স্ন্যাক্স, চা, সমস্ত কিছুর কিন্তু দোকান আছে। মানে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু এখানে কোনো চিন্তা করার কিছু নেই। আর এত সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগবে এলে। আমরা সারাদিন তো অনেক ঘোরাঘুরি করলাম, আর সেটা আপনাদের কাছে তুলেও ধরেছি। এবারে রাতের খাবার খাবো, আর রাতের খাবারে গরম গরম ভাত, ডাল, আর তার সঙ্গে হচ্ছে কিসের তরকারি এটা? আলু নিউট্রিলা তরকারি। সব কটা রান্নাতেই কিন্তু ধোঁয়া উঠছে। কারণ গরম গরম খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কাল সকালবেলা। ততক্ষণের জন্য একটু বিরতি নিচ্ছি। শুভরাত্রি। গুড মর্নিং। গঙ্গাসাগর থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো এই মুহূর্তে আছি 2 নম্বর ঘাটের সামনে, আর এই জায়গাটা এখন এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে। এইখানে 2 নম্বর ঘাটে এখন আর স্নান করা যায় না, আর এই আশপাশটা সুন্দর ব্যারিকেড করে ঘিরে দিয়েছে। গঙ্গাসাগরে এসছি, দুলালদার ইচ্ছা হচ্ছে মাহেন্দ্রক্ষণে স্নান করবে। ভোর 4:30টার সময় আমাদের তুলে দিয়েছিল। তারপর আলটিমেটলি যেটা হলো, অনুনয় বিনয়ের পর আমরা 6:30টার সময় এসে এখানে গঙ্গা স্নান করে গেছি, মানে সাগর সঙ্গমে স্নান করে গেছি। যাই হোক, এখানে গরম গরম নানপুরি বিক্রি হচ্ছে। 4টে নানপুরি আর তরকারি, আলু ছোলার তরকারি দিয়ে রেট হচ্ছে 20 টাকা করে। কিরে ভাই, সকালে স্নান করে কেমন লাগলো? সকালে স্নান করে খুবই, প্রথমত ঠান্ডার সময় তো ঠান্ডা তো লাগবেই সবারই, ওটা তো জানি, আমারও লেগেছে। আর দুলালদা তো বাস বুঝে নেন কি হয়েছে। দুলালদা এখন কাঁপুনি কমেছে? স্নান করে কিরকম লাগলো সকালবেলা সেটা বলবো আগে। না, স্নান করে তো ভালো লেগেছে, কিন্তু 4:30টার সময় আমাদের না তুলতেও পারতে। প্রথমেই বলি, সাগর সঙ্গমে সবাইকে স্বাগত। আপনারা আসুন এই পুণ্যভূমিতে, স্নান করুন। আর স্নান করে অবশ্যই আপনাদের মন এবং শরীর সমস্ত কিছু পবিত্র হয়ে যাবে। শীতের সকালে যেটা সবার আগে লাগে সেটা হচ্ছে চা। এই জন্য গঙ্গাসাগর মন্দিরের, মানে কপিল মুনির যে মন্দির আছে, তার থেকে খানিকটা আগে এই চায়ের দোকানটা, নন্দ টি স্টল। এর চা কিন্তু খুবই ফেমাস। গঙ্গাসাগরে এত মানুষের সমাগম হয় যে এখানে বিভিন্ন রকম অস্থায়ী ছাউনি তৈরি হয়। তো সেরকমই আমি দাঁড়িয়ে আছি, এখানে বেশ কিছু অস্থায়ী ছাউনি তৈরি হয়েছে একদম মেলা প্রাঙ্গণের মধ্যে। আর এই আমার অপোজিটে হচ্ছে বিভিন্ন দোকানপাটি খুব সুন্দর করে সাজানো হচ্ছে, এখনও প্রস্তুতি চলছে। আজকে 8 তারিখ, আজকে মেলার প্রথম দিন, তারপরেও কিন্তু এখানে প্রস্তুতি চলছে। বিশাল বড় ঘর, বাইরে যে হাওয়া দিচ্ছে তার কোনো লেশ কিন্তু এই ঘরের মধ্যে পাওয়া যাচ্ছে না। হোগলা পাতার ছাউনি, তার ভেতরে প্লাস্টিক দিয়ে শেড করা, মানে যাতে বৃষ্টি হলে কোনোভাবেই পুণ্যার্থীদের গায়ে কোনো রকম জল না আসে। এইদিকে হচ্ছে কিন্তু মেলা প্রাঙ্গণের দোকানগুলো, এখনও সব দোকান তৈরি হয়নি, সব তৈরি হচ্ছে কিন্তু ধীরে ধীরে। এইগুলো কি গোপীচন্দন তৈরি হচ্ছে? আচ্ছা, এ কত করে কাকা বিক্রি করো? 10 টাকা করে। ये की क्या चीज है? ये तो गोपी चंदन है। ये लाल चंदन 10 रुपये करके। এই সামনে হচ্ছে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত কটেজ। এই যে এখানে কটেজ তৈরি হচ্ছে, এই কটেজে থাকার রেট কি আছে? থাকার জন্য এখানে থাকার জন্য কোনো কষ্ট লাগে না, কোনো কষ্ট লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে। বিনামূল্যে। আর আইডি দিতে হয় তো? কিসের আইডি? আধার হোক বা কিছু? না, এগুলো কিছু জমা দিতে হয়। কিছু জমা দিতে হয় না, এমনি ফ্রিতে থাকা যায়। হ্যাঁ, ফ্রিতে থাকে। আর টয়লেট ফয়লেট সব এখানে আছে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু ব্যবস্থা আছে। এই যে সামনে আপনাদের যে বিভিন্ন কটেজ, বালুচরি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এইগুলোর রেট কীরকম আছে? না এগুলোর দায়িত্ব আমাদের নেই, এগুলোর দায়িত্ব একটা অন্য একজনের উপরে আছে, সে দায়িত্ব দিয়ে, তার উপরে দায়িত্ব আছে, এটার পর আমি বলতে পারবো না। এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে সাধারণ মানুষের থাকার জন্য অস্থায়ী হোগলা পাতার ঘর তৈরি হচ্ছে, আর তাতে ভেতরে সিলিংয়ের প্লাস্টিক দেওয়া। এবারে নিচে বলেছিলাম খড় বিছানোর কাজ চলছে। এখানে একদম 1 নম্বর ঘাটের কাছে একটা ঘর দেখাচ্ছি, অস্থায়ী খড় বিছিয়ে তার উপর মাদুর পেতে দিয়েছে,
সে ঘরটা কীরকম এবং পুরো কম্প্যাক্ট, মানে কোনো অসুবিধাই হবে না কোনোভাবে। अंकल जी कहाँ से है? कहाँ से है? कहाँ से आए हैं? शिवपुरी मध्य प्रदेश। शिवपुरी मध्य प्रदेश। अच्छा अच्छा, कैसा लगा? पहला बार है क्या? पहली बार है। कैसा लगा? अच्छा लगा। सरकार की तरफ से व्यवस्था जो है वो अच्छी है? बढ़िया व्यवस्था है। ঠিক ঠিক ঠিক। গঙ্গাসাগরের পূর্ণভূমির কথা উঠলে যে কটা নাম উঠে আসে সেটা হচ্ছে রাজা সাগরের কথা, ভগীরথের কথা, কপিল মুনির কথা, আর তার সঙ্গে মা গঙ্গার কথা। রাজা ভগীরথের তপস্যার ফলে স্বর্গ থেকে মা গঙ্গা পৃথিবীতে নেমে আসেন এবং রাজা সাগরের 60,000 পুত্রের ভস্যের ওপর দিয়ে সেই জলধারা পতিত হয়ে তাদের মোক্ষপ্রাপ্তি হয়। এজন্য এখানে আজও তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে স্নানের পর পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন। ये पहला बार है क्या? सागर में आकर कैसा लगा? सागर मेला में बहुत अच्छा लगा। आपका शुभ नाम? मेरा शुभ नाम है जानकी और बहुत मेरा अच्छा। प्रेम भाई। प्रेम राय। आप लोग क्या पहला बार आए हो? एमपी मध्य प्रदेश से हमारा मन हो गया। মা গঙ্গার আসার উদ্দেশ্য এখানে সমাপ্ত হয়, তাই তিনি সাগরে বিলীন হন। তাই পুণ্যস্নানের মাহাত্ম্য এখানে অনেক বেশি। সারা ভারত জুড়ে তাই একটি কথা প্রচলিত আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের 1 নম্বর স্নানের ঘাটে। আর এখানে তো বিভিন্ন প্রভিন্স থেকে, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ এসেছেন। তারা প্রত্যেকেই কিন্তু, অনেকেই জীবনে প্রথমবার এসেছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু এখানে এসে ভীষণভাবে তৃপ্ত। এখানে স্নান করার যে একটা স্বর্গীয় অনুভূতি, তা তাদের বিভিন্নভাবে, বিভিন্ন আবেগে প্রকাশ পাচ্ছে। এখানে কি প্লাস্টিক নোংরা যাতে না ফেলে বাইরে, তাই তো? সেই জন্য প্লাস্টিক দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার মতো করে তার উপর লাইট লাগানো আছে নজরদারির জন্য, এবং এই পেছন দিকে হচ্ছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি লাগানো আছে। সব দিক থেকে কিন্তু প্রশাসনিক তৎপরতা ভীষণভাবে তুঙ্গে, মানতে হবে। তীর্থযাত্রী দলে দলে আসছে কিন্তু আজ প্রথম দিন, আর সবার মধ্যে একটা প্রাণোচ্ছলতা অনুভব করা যাচ্ছে। এটা কিন্তু গঙ্গাসাগরে এসে কিন্তু হেভি লাগছে। এই দেখুন, গঙ্গাসাগরে কিন্তু ডালার দোকানদাররা রাস্তায় দাঁড়িয়ে আছে। কত করে ডালা? 30 টাকা আছে, 50 আছে, 100 আছে, 200 আছে, যা মন চাই। আচ্ছা, গঙ্গাসাগরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে কপিল মুনির মন্দিরে। তো আমরা এই মুহূর্তে যে গঙ্গাসাগরের ডালা আর্কেড আছে তার মধ্যেই এসেছি। তো এখানে একটা দোকানের দাদার থেকে জেনে নেব যে ন্যূনতম ডালার দাম কত আর ম্যাক্সিমাম ডালার দাম কত, আর কি কি দিয়ে থাকেন মোটামুটি। ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা যদি মনে করেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে নেবেন। দেখে নিন। দাদা নমস্কার। নমস্কার, আমি রতন কুমার সাউ। আচ্ছা বাড়ি আমাদের গঙ্গাসাগর। আচ্ছা। নিম্ন ডালা রয়েছে আমাদের 30 টাকা, তারপর রয়েছে 50 টাকা, তারপর রয়েছে 100 টাকা, তারপর রয়েছে 151 টাকা, আচ্ছা। তারপর 201 টাকা, 300 টাকা, 501 টাকা। আমার কাছে যে ডালা আছে 501 টাকা পর্যন্ত আছে আমাদের। আচ্ছা। এবং যারা পুজো নিয়ে আমাদের ঝুড়ি সমেত সব কিছু দিয়ে ধূপদানি সমস্ত পুজোর যা যা লাগে, 6টা দেবতা ওখানে আছে, সমস্ত পুজো দেবদেবীর পুজো এই আমাদের স্টল থেকে নিয়ে যাবে। এই ডালা আর্কেডের ভিতর কিন্তু প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। আমি একজন দাদার দোকানে গেছিলাম। আপনারা যদি মনে করেন যে কোনো দোকান থেকে আপনারা ডালা কিন্তু সংগ্রহ করতে পারেন। আজ সকাল থেকে মেলা শুরু হয়েছে, আর এই মেলা শুরু হওয়ার পর চারপাশে লোকজনের সমাগম কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। এই মুহূর্তে আমি চলে এসেছি আবার কপিল মুনির আশ্রমের সামনে, কপিল মুনির মন্দিরের সামনে। আর এই পাশে হচ্ছে কপিল মুনির আশ্রম। আর এখানটার কিন্তু একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স অনুভব করতে পারছি, ভীষণ জমজমাট ব্যাপারটা। কাল রাত অবধিও যা ছিল না। যাই হোক, সকাল থেকে আপনাদেরকে ঘাটে কোথায়, কোন ঘাটে স্নান করবেন, কোথায় ব্রেকফাস্ট করবেন, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। এবারে অন্তিম লগ্নে আমরা আরেকবার কপিল মুনির আশ্রম দর্শন করব। এটা আর আপনাদেরকে আমি দেখাচ্ছি না, কারণ কালকে সন্ধ্যেবেলা আরতি দেখিয়েছি, কপিল মুনির মন্দিরও আপনাদের কাছে তুলে ধরেছি। এটা নতুন করে কিছু দেখানোর নেই, দেখালে ভিডিও এক্সটেনশন ছাড়া আর কিছু হবে না, সে কারণে আর দেখাচ্ছি না। আমরা দর্শন করব, করে বেরিয়ে যাচ্ছি।
তো চলুন আমরা এগোই, আর এরপর এখান থেকে বেরোবো, বেরিয়ে আশ্রমে যাবো, আশ্রমে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে কোন পথে ফিরবো সেটা একটু কথা বলে নিই, কোন পথে তাড়াতাড়ি ফিরতে পারবো, আর যে পথে তাড়াতাড়ি ফিরতে পারবো সেই পথেরই সন্ধান কিন্তু আপনাদেরকে দেবো। চলুন। গঙ্গাসাগর মেলা জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 17 তারিখ অবধি থাকে। যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে আশা করি ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে গেল। মঙ্গলময়ের কাছে সকল তীর্থযাত্রীর জন্য আমি প্রার্থনা করলাম যাতে আপনাদের সকল ইচ্ছা পূরণ হয়। আপনারা যেখানেই যান না কেন এই পবিত্র ভূমির আশীর্বাদ যেন সবসময়ই আপনাদের সঙ্গে থাকে। আশ্রমে ফিরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বেনুবনের উদ্দেশ্যে। গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড থেকে অটো বুক করেছি। অটো বুক করার কারণ একটাই, সেটা হচ্ছে এখানে কিন্তু 5 জন ছাড়া অটো যাবে না, আর অটোতে 5 জনের ভাড়াই দিতে হবে আপনাকে, 2 জন থাকুন বা 3 জন থাকুন। যাই হোক, অনেক বার্গেনিংয়ের পর 240 টাকা রাখা হয়েছে, 80 টাকা করে আমাদের পড়ছে। আর বেনুবন যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে বেনুবন দিয়ে গেলে কিন্তু ট্রেনে নামখানায়, ট্রেনের যেহেতু নামখানা থেকে ট্রেন ছাড়ে সেই জন্য নামখানায় ট্রেনের সিট পাওয়ার চান্সটা বেশি থাকে। আর কচুবেড়িয়া ঘাটে যেভাবে মানুষ আসছে আর মানুষ ফিরছে, তাতে কিন্তু কচুবেড়িয়া ঘাটে পেরোতে কতক্ষণ সময় লাগবে সেটা নিয়ে আমরা খুবই সন্দিহান ছিলাম, এটাও আরেকটা কারণ। আর ওখান থেকে ট্রেনের সিট পাওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। কি গো দুলালদা? হ্যাঁ, একদমই ঠিক। ওখান থেকে ট্রেনের সিট পাওয়াই যাবে না, যা অবস্থা মানে এখনই যা দেখছি, মানে প্রচুর লোক আসছে, প্রচুর লোক, মানে এখনই লাখ লাখ লোক এখানে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে। তো এই কারণে আমরা বেনুবন দিয়েই ফিরছি। যাই হোক, আপনারাও যখন আসবেন চেষ্টা করবেন বেনুবন দিয়ে ফিরতে, তাতে খরচা হয়তো একটু বেশি হবে কিন্তু আরামে ফিরতে পারবেন, এটুকু বলতে পারি। তবে আপনারা চাইলে আরও একদিন থেকেই গঙ্গাসাগরের বাকি জায়গাগুলো ঘুরে নিতে পারেন, যার ভিডিও আমার চ্যানেলে আছে। যদি মনে করেন দেখবেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আজকে আশ্রমে আমাদের লাঞ্চে মেনু ছিল ভাত, শুক্তো, ডাল, বাঁধাকপির তরকারি, পায়েস, আর শেষ পাতে একটা করে মিষ্টি। টোটো আছে, টোটোতে 7 টাকা করে সাগর থেকে এখানে বেনুবন ঘাট, আর কচুবেড়িয়া থেকে সাগর, আর সাগর থেকে কচুবেড়িয়া 50 টাকা ভাড়া অটোতে। আচ্ছা, সাগর থেকে কচুবেড়িয়া হচ্ছে 50 টাকা, আর সাগর থেকে বেনুবন হচ্ছে 60 টাকা। আচ্ছা, অবশেষে অটো ধরে আমরা পৌঁছালাম বেনুবন ঘাটে। এবার ফেরি ধরবো, ফেরি ধরে পৌঁছাবো নামখানা। তো চলুন এগোনো যাক। এই জায়গাগুলো কিন্তু পুরো ব্যারিকেড করে দিয়েছে, কাল অবধি কিন্তু এগুলো ছিল না। এই আজকে কিন্তু আমাদের কপালটা খুব ভালো, আমরা এই এগোচ্ছি আর সামনেই হচ্ছে ভেসেল দাঁড়িয়ে আছে। এবারের মতো বেনুবন ঘাটে এসেই গঙ্গাসাগর ভ্রমণের ভিডিও শেষ করছি। আচ্ছা, এখানে লঞ্চের কিছু টাইমিং আছে, সেটা আমি ভিডিও কন্টিনিউশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, সেই অনুযায়ী কিন্তু এখানে আসবেন। এখানে কিন্তু লঞ্চ সংখ্যা অনেক সীমিত, সে কারণে ফেরি তার নির্দিষ্ট সময় অনুযায়ী ছাড়ে, ফলে উল্টোপাল্টা সময় এলে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে। যাই হোক, দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি, টাটা।